হামের প্রকোপে মৃত্যু 450 ছাড়ালো। 24 ঘন্টায় আরো 12 প্রাণহানি। গতি ফিরছে স্বাস্থ্যসেবায়, দাবি মন্ত্রীর। পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। ঘন্টার পর ঘন্টা স্ক্রিন টাইমে বাড়ছে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি। একটু বড় যারা ওদের চেয়ে বয়সে তারা মোবাইল দেখতেছে, সাথে সাথে ওরা আরো বেশি দেখতেছে। কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন খাল পুনর্খনন কার্যক্রম। যোগ দেবেন ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে। স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির শঙ্কা বিরোধী দলীয় নেতার। লড়াই করে জামাত প্রার্থীদের জয় নিশ্চিতের আহ্বান। আগামী স্থানীয় সরকার নির্বাচনে কি হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু মনে রাখতে হবে যুদ্ধ করে জয় করতে হবে। ঢাকার বেশিরভাগ পার্ক ও খেলার মাঠই এখন অনিরাপদ। বসে মাদকের কারবার, কোথাও দোকানপাটে বেদখল। এখানে কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটিও আমরা প্রায় লক্ষ্য করি। মাদকের চলে বেশি, সবচেয়ে বেশি, এবং এনে যখন আমরা আসি নিরাপদ না কোনো কিছু নেই। মানুষের সমস্যা করে কাজ করি না তো, মানুষের লিগে তো মনে করেন জায়গা দিয়ে দিছে, সাইড করে কাজ করি। লাখ কোটি টাকা খরচেও বাড়েনি রেলের যাত্রী সেবার মান। কোথাও লাইন আছে, ট্রেন নেই, কোথাও শূন্য পড়ে থাকে স্টেশন। সরকারকে ভাবতে হবে যে রেলের বিকল্প আসলে অন্য পরিবহন হতে পারে না। আমরা চেষ্টা করছি যে কিন্তু আমাদের জনগণের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। ইরান ইস্যুতে একমত চীন, দাবি ট্রাম্পের। আলোচনার তাগিদ বেইজিংয়ের। ইরাকেও সৌদি হামলার খবরে নতুন উত্তেজনা। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশ জুড়ে টিকাদান কর্মসূচি চললেও হামের প্রকোপে মৃত্যু বাড়ছেই। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, পুনরায় টিকাদান চালু হওয়ায় কয়েক সপ্তাহের মধ্যেই কমে আসবে প্রাদুর্ভাব। পরিস্থিতি মোকাবেলায় সরকারকে 4টি মূল বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। আইসিইউর পথে 9 মাসের ছানি, পেছনে সংসারের বোঝা আর সন্তানের চিন্তায় দিশেহারা বাবা মা। মাদারীপুর থেকে ফরিদপুরে 3 দিন চিকিৎসায় উন্নতি না মেলায় শেষ ভরসা হিসেবে ঢাকায় আসা। এখানেও মেলেনি স্বস্তি। অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় হাসপাতালের বারান্দায় মায়ের বুক চাপা আর্তনাদ। আমার বাচ্চাটা নিয়ে যেন বাড়ি যেতে পারি। আমি অনেক দূর থেকে আসি, অনেক কষ্ট করতেছি বাচ্চাটা নিয়ে। আমরা অনেক গরিব, তাও আমি হাল ছাড়ি না। আমাকে সব বাইশে যেতেছি, ধান পানি সব বাইশে যেতেছি, তাও দৌড়ে করতেছি বাচ্চার জন্য। সানির মতো এমন অসংখ্য রোগী দূর দূরান্ত থেকে আসছে ঢাকায়। উন্নত চিকিৎসার আশায় দৌড়ে বেড়াচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। আসছে ঢাকা মেডিকেল থেকে এখানে পাঠাইছে। 3 দিন জ্বর ছিল, 3 দিন পর হাম হয়েছে। হামার পর থেকে আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। ওর বড় কাকুর হয়েছে, তারপর ওর আব্বুর হয়েছে। এখন ওর আব্বুর কাছেই তো আসছিল না, ওই তারপর ওর হাম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েক বছর টিকাদান কর্মসূচিতে ছেদ পড়ায় হামের এমন আক্রমণ। হামজনিত মৃত্যু রুখতে সরকারকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তারা। সব হাম কিন্তু কমপ্লিকেটেড হয় না, এবং এই কমপ্লিকেশনের কতগুলো রিস্ক ফ্যাক্টরস থাকে। তার ভিতরে হলো একটা রিস্ক ফ্যাক্টরস হলো ম্যালনিউট্রিশন, এবং ম্যালনিউট্রিশন যে সমস্ত বাচ্চাদের থাকে তাদের উপর যদি হাম হয় তাহলে জটিলতাটা অনেক বেশি হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হাম প্রবণ এলাকা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করা। 1.5 লাখের বেশি আক্রান্ত আর প্রায় 450 শিশুর প্রাণহানি। সংখ্যার এই হিসাবের আড়ালে লুকিয়ে আছে হাজারো পরিবারের আর্তনাদ। এছাড়া উন্নত চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অভিভাবকদের যে নিরন্তর দৌড়, সেটিও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার বর্তমান সীমাবদ্ধতাকে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। একটি শিশু দিনে 5 ঘন্টা মোবাইল, ট্যাব, কম্পিউটার বা টিভি দেখছে। এতে বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি। আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। অতিরিক্ত স্ক্রিন দেখায় শিশুদের ঘুম কমে যাওয়া, মাথা ব্যথা এবং চোখে সমস্যা হচ্ছে। তাই সন্তানদের খেলাধুলা এবং সৃজনশীল কাজে উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীর কিন্ডারগার্টেনের শিক্ষার্থী রুফায়দা সাইমা দিনের বড় সময় তার কাটে মোবাইলে গেমস খেলে। আবার টাঙ্গাইলের সাদি রাতে ঘুমানোর আগ পর্যন্ত কয়েক ঘন্টা ফোনে কাটায়। ঢাকা কিংবা ঢাকার বাইরের এসব শিশুরা দিনের একটা বড় সময় কাটায় ডিজিটাল স্ক্রিনে। আমি অল্প ফ্রি ফায়ার আর কাটুন। আমি মোবাইলে গেম খেলি এবং আমি সাইকেল চালাতে বেশি ভালোবাসি। গবেষণার তথ্য বলছে ঢাকার 6 থেকে 18 বছর বয়সী শিশুরা দিনে গড়ে প্রায় 5 ঘন্টা ডিজিটাল স্ক্রিন দেখে সময় কাটাচ্ছে। ডিভাইসের মধ্যে রয়েছে স্মার্টফোন, টিভি, ট্যাব, কম্পিউটার এবং গেমিং ডিভাইস। এর ফলে প্রতি 3 শিশুর একজন চোখের সমস্যায় ভুগছে। মাথা ব্যথায় ভুগছে 80% শিশু। গড়ে 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত ঘুম কম হচ্ছে। প্রতি 5 শিশুর 2 জন মানসিক সমস্যায় ভুগছে। অনেকের আবার ওজন বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মাঠ ও খেলার সুযোগের অভাব, বাবা মার ব্যস্ততা, দ্রুত খাবার খাওয়ানো, সন্তানদের শান্ত রাখার উপায় হিসাবেও অনেকেই শিশুদের হাতে ডিভাইস তুলে দিচ্ছেন। একসময় শিশুরা এতে আসক্ত হয়ে পড়ছে, পরে আর চাইলেও সহজে শিশুদের ডিভাইস থেকে আলাদা করা যায় না। আর চিকিৎসকরা বলছেন এই বয়সের শিশুদের দিনে 8 থেকে 10 ঘন্টা ঘুম দরকার। এসব জানা বোঝা থাকলেও অভিভাবকরা বলছেন তারা অনেকটাই উপায়হীন। আর বলে সারাদিন শুধু মোবাইল আর মোবাইল দেখে, এই যে রিলস দেখে, তারপর টিকটক দেখে, মোবাইলটা পাইলেই হয়েছে। টিভি দেখে বেশি, মোবাইল দেখে বেশি, ওই জিনিসটা ওদের মাথায় ঢুকে বেশি। মাঠে আমরা তারা খেলবে বা গার্জেনরা যে নিয়ে যাবে, সে মাঠগুলো তো আবাসন কেন্দ্র হয়ে গেছে। খেলার মাঠ ছিল, এখন তো খেলার মাঠ নাই, দেখবে এবং সেই জন্য এটা বাসায় কাটানোর উপর আসক্ত হচ্ছে বাচ্চারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্কুলগামী শিশুদের স্ক্রিন টাইম দিনে সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখা প্রয়োজন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। ইট পাথরের যান্ত্রিক এই নগরীতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা পার্ক আর খেলার মাঠ, কিন্তু ঢাকার 2 সিটিরই বেশিরভাগ পার্ক ও মাঠ এখন অনিরাপদ। কোথাও মাদকের কারবার, আবার কোথাও বসে গেছে দোকানপাট। বিশেষজ্ঞরা বলছেন তদারকি আর যত্নের অভাবে এমন দশা, তাই নাগরিক জীবন হয়ে পড়ছে আরও বিষাদময়। নাসিম মঞ্জলের ক্যামেরায় জুবায়ের সানির রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার ও বাংলা মোটর সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক একসময় ছিল নগরবাসীর হাঁটাহাঁটি ও অবসরের অন্যতম জায়গা। এখন সেখানে নিয়মিত বসে এমন মাদক সেবনের আড্ডা। এছাড়া পার্কটির বড় অংশ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, টিনের বেড়া ও নির্মাণ সামগ্রীর দখলে। মোহাম্মদপুরের টাউন হল শহীদ পার্ক মাঠের অবস্থা আরও ভয়াবহ। প্রবেশপথ দখল করে বসেছে চা, সিগারেট আর আসবাবপত্রের দোকান। মাঠের ভেতরে দখল করে রাখা হয়েছে ফার্নিচার, চলছে আসবাব তৈরির কাজও। মানুষের সমস্যা করে কাজ করি না তো, মানুষের লিগে তো মনে করেন জায়গা দিয়ে দিছে, সাইড করে কাজ করি যেন কারো সমস্যা না হয়। মাঠের মধ্যে যখন চলছে খেলাধুলা, ঠিক তার পাশেই বসে বখাটেদের আড্ডা। চলে মাদক সেবন। সাধারণ মানুষের জন্য এখানে হাঁটাচলা করাও যেন দায়। এছাড়া যারা মাঠে শিশুদের নিয়ে কিছুটা সময় কাটাতে আসেন, তারাও পড়েন বিড়ম্বনায়। যত রাইডস ছিল ওগুলো মোটামুটি সব ভেঙে অবস্থা খারাপ। আর পাশাপাশি এখানে কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটিও আমরা প্রায় লক্ষ্য করি। এই মাঠেই কথা হয় কয়েকজন তরুণের সঙ্গে। তারা চান দ্রুত যেন মাঠটি সংস্কার ও পরিবেশ উন্নত করা হয়। মাঠেরও কোনো পরিচর্যা হয় না, আমরা আমাদের মতো করে আসি, খেলি, মাঠে ঘাস বড় হয়। মাদকের চলে বেশি, সবচেয়ে বেশি, এবং এনে যখন আমরা আসি নিরাপদ না কোনো কিছু নেই। রাজধানীর লালমাটিয়া ডি ব্লকের এই মাঠটি একসময় মুখর থাকতো শিশুদের কলকাকলিতে, কিন্তু এখন সেখানে শুধুই হাহাকার। মাঠের লাইট, সিসি ক্যামেরা থেকে শুরু করে শিশুদের খেলনাগুলো চুরির হাত থেকে রেহাই পায়নি। আমরা যারা এই ব্লকের ভিতরে বা হাউজিং প্রপার্টির ভিতরে যারা আছি, তারা এই সুবিধাটা নিতে পারতেছে না। এটা সিকিউরিটিটা ভালোভাবে এখন ওইভাবে গড়ে ওঠে নাই। একটু যদি অর্গানাইজড হতে এটা করা হয়, তাহলে কিন্তু এটা একদম অনেক ভালো কিছু এখানে সম্ভব। রাজধানীর পার্ক ও মাঠের এমন দশার জন্য কর্তৃপক্ষের উদাসীনতা ও সঠিক ব্যবস্থাপনার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তৈরি করার পরে কোনো ধরনের মেইনটেনেন্সের জন্য খরচ না করা, মেইনটেনেন্স না করা, তদারকি না করা, এবং যারা ব্যবহার করছে তাদেরকেও এর সাথে অংশগ্রহণমূলক একটি ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় না রাখা ভয়ঙ্কর রকম অপরাধ। সে অপরাধের সিটি কর্পোরেশনগুলো এককভাবে দায়ী।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন তারা দ্রুত ব্যবস্থা নেবেন। যেখানে খালি জায়গা থাকবে সেই খালি জায়গাটাকে খেলার মাঠ উপযোগী করে এটাকে খুলে দিতে হবে যাতে সবাই খেলতে পারে, শুধুমাত্র একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠী না। 2000 সালের সংরক্ষণ আইনকে তোয়াক্কা না করেই অনেক স্থানে গড়ে উঠছে বাণিজ্যিক স্থাপনা। সিটি কর্পোরেশন থেকে অভিযানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন সামান্যই। পার্ক বা খেলার মাঠকে বলা হয় একটি নগরের ফুসফুস, কিন্তু দখল আর অব্যবস্থাপনার কারণে সেই ফুসফুস আজ ক্ষতবিক্ষত। সাধারণ মানুষের দাবি দ্রুত যেন এই দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 22 বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন দুটি খালের পুনঃখনন কার্যক্রম, যোগ দেবেন ফ্যামিলি কার্ড বিতরণের আয়োজনে। আর তার এই আগমন ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের হাওয়া। সব প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন ও স্থানীয় বিএনপি। খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার তীরে গড়ে ওঠা সম্ভাবনাময় জেলা চাঁদপুর। নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিচিত এই জেলা সম্ভাবনায় ভরপুর, তবে নানা সমস্যায় পিছিয়ে দীর্ঘদিন। এবার উন্নয়নের বার্তা নিয়ে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। রাস্তাঘাট ছেয়েছে ব্যানার ফেস্টুনে, প্রস্তুত মঞ্চ। বিভিন্ন দাবিতে আশাবাদী জেলাবাসী। মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানকে আমাদেরকে নির্দেশ দিয়েছে কোনো ধরনের পোস্টার ব্যানার যেন আমরা না করি। সকল পর্যায়ের মানুষ যেমন আনন্দে আছেন এবং চাঁদপুরের নেতাকর্মীরাও আনন্দ উচ্ছ্বসিত। আমরা চাচ্ছি যারা আমাদের শিক্ষিত বেকার যুবক আছে ওদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা যদি উনি করে দেয় তাহলে আমরা সবাই খুশি থাকবো। অর্থনৈতিক যে অঞ্চল সেটা অলরেডি অনুমোদন করা হয়েছে, সেটা চলমান আছে এবং আমরা চেষ্টা করব সেটা যেন হয়। চাঁদপুরে শাহরাস্তি উপজেলার খোদ্দ ও সদরের বিশ্বখালের পুনঃখনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে। জেলা বিএনপির সাংগঠনিক সভাতেও অংশ নেবেন। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বড়ুয়ায় লক্ষ্মীপুর বাজার মাঠে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্থানীয় সরকার নির্বাচনে মেকানিজম করে জামায়াতের প্রার্থীদের হারানো হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুরে সাংবাদিকদের তিনি বলেন, দেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি বলেও জানিয়েছেন তিনি। একদিনের সফরে রংপুরে একাধিক কর্মসূচিতে অংশ নেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জানান, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সাথে কোনো কথা বলেননি অন্তর্বর্তী সরকার। দেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও বিএনপি সরকার তা আমলে নিচ্ছে না। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায়, আমানতের জায়গায় বসিয়েছে। আপনারা দেখেছেন যে 42টা জেলায় তারা প্রশাসক নিয়োগ দিয়ে বসেছে। একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ এখন আগাচ্ছে, এই সময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? দলীয় লোকদেরকে কেন দিতে হবে? এটাকে জনগণের সাথে এক ধরনের তামসা নয়। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে সুধী সমাবেশে অংশ নেন তিনি। এর আগে নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে উপজেলা আমির সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। বলেন, যুদ্ধ করে স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করতে হবে। এই নির্বাচনে মেকানিজম করে জামায়াতের প্রার্থীদের হারানো হতে পারে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে কি হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু মনে রাখতে হবে যুদ্ধ করে জয় করতে হবে। বিনা যুদ্ধে কোথাও জয় আসবে না। এটাও মনে রাখবেন, টাকা পয়সা খরচ করে কেউ কিছু করতে পারবে না। অন্য মেকানিজম দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করা হবে। এ সময় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোথাও লাইন আছে, ট্রেন নেই, আবার কোথাও স্টেশন আছে, থামে না ট্রেন। গত 17 বছরে রেলে বিনিয়োগ প্রায় 1 লাখ কোটি টাকা, তবে সেই অনুযায়ী বাড়েনি যাত্রী সেবার মান। বিশেষজ্ঞরা বলছেন, দরকার সঠিক পরিকল্পনা, যার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারে দেশের রেল সেবা।
রেলের সংকট সম্ভাবনা নিয়ে রিশাদ হাসানের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশন গেল 2 বছর ধরে এখানে থামে মাত্র 2টি মেল ট্রেন, অথচ এই স্টেশন তৈরিতে সরকারের ব্যয় শত কোটি টাকা। কালেরকৈর হাইটেক পার্ক রেল স্টেশন, এখানে থামে মাত্র 1টি ট্রেন। বিগত বছরগুলোতে রেল স্টেশন তৈরি, সেতু নির্মাণ, রেলপথ বৃদ্ধির মতো অনেক প্রকল্প নেওয়া হয়েছে, ব্যয় হয়েছে লাখ কোটি টাকা। ট্রেনের টিকিট পাওয়ার বিড়ম্বনা রয়ে গেছে আজও। অভিযোগ অনেক, তবু ট্রেনে যেতে মরিয়া সাধারণ মানুষ, কারণ নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণ। বাসে গেলে বমি বমি ভাবে বেশি, এই জন্য সুস্থর কারণে এটা ট্রেনে যাওয়া চলে। লেলে যদি বালু সভা হইতো, সব মানুষ লেলে যাইতো, কিন্তু লেলে তো আর বেশি বালু সভা হয় না, মোটামুটি ভা। রেলে নিরাপদ এখন বাই রুটের যে অবস্থা। মেল ও কমিউটার সার্ভিস নিয়ে অভিযোগ অন্তহীন। ট্রেনের কোচগুলো দেখলেই বোঝা যায় অসন্তোষের যৌক্তিকতা। এছাড়া শিডিউল বিপর্যয়ের ভোগান্তি যেন নিত্যসঙ্গী। বরাবর 1 ঘন্টা লেট করছে ট্রেনটা। মানুষের যে সময়ের মূল্যটা, সেই মূল্যটা তারা দিচ্ছে না। টাইম মতো তো গাড়ি আসে না, অনেকক্ষণ বৈশা থাকতে হয়। সঠিক টাইম যাতে আসা যাওয়া করে গাড়ি, আমরা সঠিক টাইমে আসতে পারি, যাইতে পারি। ঢাকায় ব্যাপক জনগোষ্ঠী বসবাস করে, সে তুলনায় আমাদের ট্রেন সংখ্যা কম। যদি ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করা যায় এবং অপারেশনাল ফ্যাসিলিটিস বাড়ানো যায়, তাহলে যাত্রী সেবা আরও বৃদ্ধি পাবে। ঢাকার কমলাপুর রেল স্টেশনের যাত্রী পরিবহনের ক্ষমতা দৈনিক 40,000। নতুন করে লাইন বসানোর অবস্থা নেই। শহরতলি ও দূরপাল্লার যাত্রীদের সেবা দিতে এখানে হিমশিম দশা। উন্নতির জন্য আমাদের কিন্তু 5টা ফ্যাক্টর প্রয়োজন হয়। একটা যেমন ইঞ্জিনের প্রয়োজন হয়, কোচের প্রয়োজন হয়, দক্ষ লোকবলের প্রয়োজন হয়, আবার সিগন্যালিং সিস্টেমের প্রয়োজন হয়। রেলে রয়েছে অপার সম্ভাবনা, এখন প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। বিষয়টিকে দেখতে হবে ব্যবসায়িক দৃষ্টিতে, বলছেন যোগাযোগ বিশেষজ্ঞ। বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থাপনার যে অপরচুনিটি আমাদের দেশে আছে, বিশেষ করে রেলপথে, এই অপরচুনিটি নিয়ে সরকারকে ভাবতে হবে। সরকারকে ভাবতে হবে যে রেলের বিকল্প আসলে অন্য পরিবহন হতে পারে না। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে মহাপরিকল্পনা সাজাচ্ছে সরকার, জানান রেল প্রতিমন্ত্রী। বর্তমান পরিস্থিতিকে সবারটাকে সেই জন্য মিটারকে যে কাজটা করছি, বেসরকারি উদ্যোগকে আমরা উৎসাহিত করার কাজ করছি। আমরা সব মিলে আসলে বর্তমান স্বল্পমেয়াদী, মধ্য দীর্ঘমেয়াদী কাজ করছি, কিন্তু আমরা চেষ্টা করছি যে কিন্তু আমাদের সেবার, জনগণের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। শহরতলি যাত্রীদের জন্য রেলে রয়েছে কমিউটার সার্ভিস, মধ্যম দূরত্বে মেইল আর দূরপাল্লার যাত্রীদের জন্য আন্তনগর সার্ভিস। এগুলো ঠিকঠাক রাখতে হবে। পাশাপাশি খাদ্য, তেল ও পণ্যবাহী ট্রেন সচল রাখতে প্রয়োজন রেলের সব বিভাগের আন্তঃসমন্বয়। এমনই তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রেল সেবা নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই, কিন্তু তারপরেও মানুষ যেমন আশায় বাঁচে, ঠিক তেমনই সাধারণ মানুষ বলছেন একদিন সত্যিকার অর্থে ঘুরে দাঁড়াবে এই সেবা, এবং এই রেল সেবা হিসেবেই মানুষের পাশে থাকবে সব সময়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্যে ইরানকে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখতে চীনের সঙ্গে একমত হয়েছে যুক্তরাষ্ট্র। বেইজিং সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী ইস্যুতেও 2 দেশ অভিন্ন অবস্থানে। এদিকে আলোচনায় তাগিদ দিচ্ছে বেইজিং। অন্যদিকে ইরাকে ইরানপন্থী গোষ্ঠীর উপর সৌদি হামলার খবরে উত্তেজনা বাড়ছে নতুন করে। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। চাপে রয়েছে চীনও, কারণ ইরানের তেলের বড় ক্রেতাদের একটি বেইজিং। ইরান ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন সফরের শেষ পর্যায়ে এমন মন্তব্য করেন তিনি। ইরান বিষয়ে আমাদের অবস্থান প্রায় একই। আমরা চাই না তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। একই সঙ্গে হরমুজ প্রণালীও খোলা রাখতে চাই। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে আরও বিস্তৃত আলোচনা ও সমঝোতার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর চুক্তিতে পৌঁছানো জরুরি। এদিকে তেহরানও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। ভারতের দিল্লিতে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সামরিক চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না।
আমরা মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। কূটনীতিকে অগ্রাধিকার দিতে চাই, তবে আগ্রাসন বা হুমকি মেনে নেওয়া হবে না। সবাইকে এই বর্বরতার নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি। সম্মেলনের এক পর্যায়ে ইরানে হামলার অভিযোগ ঘিরে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়েও জড়ান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আবুধাবিকে নীতি পরিবর্তনের আহ্বান জানান তিনি। এর মধ্যেই নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের পাশাপাশি ইরাকেও বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হামলার লক্ষ্য ছিল তেহরান সমর্থিত শিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সামরিক স্থাপনা। নীরব দাস, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।